বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত অনিশ্চিত যে করোনা কাল থেকে আমরা কবে মুক্তি পাব, তবে করোনার সঙ্গে আরও খানিকটা দীর্ঘ সময় হয়তো বসবাস আমাদের করতে হবে, কিন্তু পৃথিবী চেষ্টা করছে এর থেকে স্থায়ীভাবে পরিত্রাণের। করোনা আমাদেরকে নানানভাবে বিপর্যস্ত করেছে, আমাদের স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজ, শিক্ষা ব্যবস্থা সবটাকেই বিপর্যস্ত করে তুলেছে। কিন্তু প্রথম থেকে এটি বিবেচনায় নেওয়া হয়েছিল যে স্বাস্থ্য এবং অর্থনীতি, জীবন এবং জীবিকা, এই দুটোই মহা সংকটের মধ্যে পড়বে, এবং সেই লক্ষ্য নিয়ে কোনো কোনো দেশ নানা রকমের নানামুখী পরিকল্পনা নিয়েছে আগামী 3 বছর, 5 বছর, 10 বছর কীভাবে অর্থনীতিকে সাজানো হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায়, মধ্যমায়ের দেশের তালিকায় উত্তীর্ণ হবার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, এবং সেই প্রক্রিয়া 2026 সালে গিয়ে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে পারে মোটামুটিভাবে, সেটি নিশ্চিত। কিন্তু তার জন্য বাংলাদেশের সামনে অনেক রকমের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে, করোনা কাল আমাদেরকে কী শিক্ষা দিল, এবং এই করোনা শেষে, করোনা থেকে যদি আমরা মুক্তিও পাই, আমরা পৃথিবীটাকে যেভাবে নতুন করে ভাবা হবে, নিউ নর্মাল বা নিউ ওয়ার্ল্ড অর্ডার, তার সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে নতুন বাংলাদেশ কেমন হতে পারে, তার জন্য চ্যালেঞ্জেস কী কী, সেই সব বিষয় নিয়ে খানিকটা ধারণা নেবার চেষ্টা করব আমার দুজন অতিথির কাছ থেকে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত পরিচিত অর্থনীতির বিশ্লেষক, লেখক এবং শিক্ষকতাও করেন মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে, মামুন রশিদ, এবং আমাদের সঙ্গে ঢাকার নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিএর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি জানি যে মিস্টার মামুন রশিদ যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং মিস্টার পারভেজ যে যুক্তরাষ্ট্রে আসা যাওয়ার মধ্য দিয়ে রয়েছেন। তো সর্বশেষ কি মনে হচ্ছে যে করোনাকালে, করোনার সঙ্গে আমাদের বসবাস আসলে কি করতে হবে, বাংলাদেশের অভিজ্ঞতা এবং গোটা পৃথিবীর অভিজ্ঞতা মিলে কি মনে হয়? মিস্টার মামুন রশিদ, আপনার কাছ থেকে একটু শুনি, তারপরে আমি মিস্টার পারভেজের কাছে যাচ্ছি। ধন্যবাদ। আমরা তো দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রেও আবার আস্তে আস্তে করোনা বাড়ছে, তার মধ্যে দিয়েও যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে, যুক্তরাষ্ট্রের কর্পোরেট ওয়ার্ল্ড প্রস্তুতি নিচ্ছে যে তারা কিভাবে এই নিউ নরমালের সাথে আরো বেনিফিট নিতে পারে এবং কর্মযোগ্য আবার ব্যাক টু নরমালে নিয়ে যেতে পারে। সো আমি নিউ ইয়র্কে গতকালকে একটি বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেশনালদের যারা ওয়াল স্ট্রিটে এবং নিউ ইয়র্কের কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে, তাদের অনেকের সাথে একটি আলোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবে আমার প্রশ্ন ছিল, হাউ ইজ ইউএস কামিং ব্যাক? তো তারা একদিকে চেষ্টা করছে ইমিউনো কম্প্রোমাইজড জনগোষ্ঠীর জন্য, সিনিয়রদের জন্য বুস্টার শুরু করতে, যারা ভ্যাকসিনেটেড হয়েছে এখন তাদেরকে বুস্টার দেওয়ার চেষ্টা করছে মিড সেপ্টেম্বর থেকে। আস্তে আস্তে হয়তো সিডিসি চিন্তা করছে অন্যদেরকেও, যারা ভ্যাকসিনেটেড হয়েছে তারা বুস্টার নিবে, যাতে করে হেলথ হ্যাজার্ডটা, যেহেতু এখনো যুক্তরাষ্ট্র পিছু ছাড়ছে না। আর দ্বিতীয় হচ্ছে, অনেকেই এখনো ভ্যাকসিনেটেড না, এবং যারা ভ্যাকসিনেটেড না এই কারণে, তাদের কারণে, এবং যেহেতু অনেকগুলো সিডিসির গাইডলাইন মানছেন না, সেই ক্ষেত্রে কিছু কিছু রাষ্ট্র যারা মানছে সেখানে কোভিডের আক্রমণ কম, কিন্তু কিছু কিছু স্টেটে কিন্তু কোভিডের আক্রমণ আমার বাড়ছে। আপনি লক্ষ্য করেছেন সিএনএন থেকে এবং অন্যান্য সূত্র থেকে মৃত্যু হার বাড়ছে এবং ইনফেকশনের, সংক্রমণের হারও বাড়ছে। এটা হচ্ছে একটি দিক মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে তারা মিড সেপ্টেম্বর তারা আস্তে আস্তে অফিসে আসা শুরু করেছে। অনেক বড় বড় অফিস তাদের অফিসকে রিকনফিগার করেছে, যাতে করে দেয়ার ইজ এ ব্যালেন্স ড্রন বিটুইন ওয়ার্কিং ফ্রম হোম এবং অফিসের মধ্যে। কিছু কিছু অফিস যারা নাকি ব্যাক অফিস এবং মিড অফিসে ছিল, তাই সেই কর্মকর্তাদেরকে তারা ফ্রন্ট অফিসে নিয়ে আসছে, যাদেরকে আমরা বলি ক্লায়েন্ট ফেসিং, মোর ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট নিডটা বোঝার জন্য, ক্লায়েন্ট নিডটা সার্ভিস দেওয়ার জন্য সে আলোচনায়। এবং তারা মিড সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে তারা শুরু করে দিচ্ছে অফিসে যাওয়া, এবং কয়েকজন সিনিয়র, যারা অত্যন্ত সিনিয়র পজিশনে রয়েছেন যুক্তরাষ্ট্রের কর্পোরেট ওয়ার্ল্ডে, এটা অত্যন্ত আনন্দের বিষয় বাংলাদেশিদের জন্য, তারা আমাকে বলেছেন যে তারা মনে করছেন যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে যে সমস্ত স্টেটে সিডিসির গাইডলাইন, ভ্যাকসিনেশন, করোনা আইডেন্টিফিকেশন এগুলো ভালো চলছে, সেই সমস্ত স্টেটে তারা অলমোস্ট
ব্যাক টু নর্মাল হয়ে যেতে পারবেন। অফকোর্স তারপরেও যেহেতু ওয়ার্কিং ফ্রম হোমের ক্ষেত্রে তারাও ফেস করছেন, অনেক তরুণ কর্মকর্তারা তারা বেশি আর অফিসে আসতে চাচ্ছেন না, বিভিন্ন হ্যাজার্ডের জন্য মাস্ক পরে সারাদিন অফিসে থাকতে পারবেন না, তারপরে নিউ নর্মাল কিভাবে হবে, হোয়াই নট ওয়ার্কিং ফ্রম হোম, এগুলার এই কারণে যারা এইচআর ট্রান্সফরমেশনের সাথে জড়িত তারা আমাকে বলেছেন যে জব ওয়ার্ল্ড ইজ গোয়িং টু টেক এ মেসিভ চেঞ্জ, we are going to see a massive change in the job world and a more new normal balance drawn between working from home and working from office or work life balance. সেকেন্ড, যেটা যুক্তরাষ্ট্রে একটা ভালো দিক হচ্ছে প্রচুর নিচু লেভেলের প্রচুর হায়ারিং চলছে, যেহেতু স্টিমুলাস প্যাকেজ পেয়ে অনেকে আর $13 $15 নিচের জব করতে চাচ্ছে না, যার ফলে আপনি দেখবেন প্রত্যেকটা মানে সুপার স্টোরে বা কফি শপে উই আর হায়ারিং, এবং আমরা বেতন দিচ্ছি এত, তারপরে তারা লোক পাচ্ছে না। স্টারবাকসের কফি সবগুলোতে বেশিরভাগ জায়গায় নতুন নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, পুরনোরা চলে গিয়েছে, যার ফলে স্টারবাকসের অনেক দোকানে কফির কিন্তু স্বাদটা আগের মতো পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে উচ্চতর পর্যায়েও কিন্তু প্রফেশনাল পর্যায়েও কিন্তু প্রচুর জব চেঞ্জ হচ্ছে, যেমন যেটাকে বলা হচ্ছে অ্যামাজন ইফেক্ট। অ্যামাজন অনেককে প্রমোট করছে, যেহেতু অ্যামাজনের প্রচুর ব্যবসা হয়েছে এবং তারা অন্য জায়গার থেকে লোক আনছে বেশি বেতন নিয়ে। আবার অন্যরাও চেষ্টা করছে অ্যামাজন ইফেক্টকে অ্যাভয়েড করার জন্য কিংবা অ্যাডাপ্ট করার জন্য অ্যামাজন থেকেও বেশি টাকা দিয়ে লোক আনা যায় কিনা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে টেকনোলজি ড্রিভেন সলিউশন এনগেজমেন্ট প্রফেশন গুলোতে স্যালারি অনেক বেড়ে যাচ্ছে, অ্যাটলিস্ট 20 to 30% স্যালারি রাইজ ইন দা প্রফেশনাল অর্গানাইজেশন গুলোতে প্রফেশনালদের জন্য। আরেকটা হচ্ছে আমাকে ওনারা যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলা হয়তো এখানে যেহেতু মিস্টার আনোয়ার আলম পারভেজ রয়েছেন, আমাদের একজন শিল্পক্ষেত্রের নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, আপনি রয়েছেন, তারা প্রশ্নটা করেছেন বাংলাদেশের সামনে কি চ্যালেঞ্জ, আমরা কোভিড থেকে কোভিড ম্যানেজমেন্ট অবস্থাটা কি, এবং আমরা কিভাবে এই শিক্ষাটাকে আমরা যেহেতু এটা ডেভেলপিং কান্ট্রিতে চলে যাচ্ছি কিভাবে কাজে লাগাবো। সেই ক্ষেত্রে আমরা গতানুগতিক ভাবে বলেছি মিস্টার মামুন রশিদ, চ্যালেঞ্জের জায়গা আলোচনাটা আমরা পরের পর্যায়ে আসি, এই পর্যায়টা একটু শুনে নিই। মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজও ঢাকা যুক্তরাষ্ট্র করছেন বেশ অনেকদিন ধরেই, সো দুই দিকের অভিজ্ঞতা মিলিয়ে যদি একটু শুনতে চাই, যেমনটা মামুন রশিদ সূচনায় বলছিলেন যে আসলে এখন কোথায় এসে দাঁড়িয়েছি এবং কিভাবে নতুন করে আমরা সাজাবো বা পৃথিবী সাজাচ্ছে, যুক্তরাষ্ট্র কিভাবে সাজছে। মামুন ভাই কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা করলেন যে আমেরিকার বর্তমান অবস্থাটা কি এবং চাকরির বাজার থেকে ব্যবসা থেকে আরম্ভ করে পুরা সিনারিও। অ্যাকচুয়ালি কোভিড কারণে হোল ওয়ার্ল্ড আমার মনে হয় যে একটা বিরাট চেঞ্জ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে আসবে এবং এখানে টেকনোলজি ড্রিভেন জিনিসটাই কিন্তু বেশি হবে। আজকে যদি আমরা বাংলাদেশের কথাও চিন্তা করি, বাংলাদেশেও কিন্তু আমরা এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে মানুষজন ঝুঁকে যাচ্ছে আইটির উপরে। ব্যবসা প্রতিষ্ঠানও তাদের, ফর এক্সাম্পল আছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলা যায়, দেখা যাচ্ছে যে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু তাদের মার্চেন্ডাইজাররা ওয়ার্ক অ্যাট হোম করতেছে এবং তারা 50% হয়তো অফিসে আসতেছে, 50% বাইরে, যতটুকু দরকার হচ্ছে অতটুকু এইভাবে করে যাচ্ছে এবং তাতে গিয়ে সবার মধ্যে একটা অভ্যাস এবং ইন্ডাস্ট্রিগুলিও আর ব্যবসা প্রতিষ্ঠানগুলিও কিন্তু মাইন্ডসেটও আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যে ও ইট ইজ পসিবল এবং এভাবে করা যেতে পারে। কিন্তু এটা তো মানে ঠেকার কাজ সম্ভব হচ্ছে, বা আলটিমেটলি এই ধারায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে থাকলে অফিসগুলো বা আপনাদের মতো কর্পোরেট অফিসগুলোকে অ্যালাউ করবে কিনা যে অফিস এট হোম, মানে অফিস ফর হয়তো বাংলাদেশে সেটা হয়তো বিশ্বব্যাপী সেটা হবে কিনা সেটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, দেখেন আলটিমেটলি এই কোভিড এটা কিন্তু পুরোপুরি যাবে না। সো আমাদেরকে এটাকে নিয়েই আগামীতে চলতে হবে। আমি আমেরিকাতে এটাও শুনে আসছি যে স্বাভাবিকতা আস্তে আস্তে বলে 2025 সাল হয়ে যাবে। তাহলে মানুষ কি বসে থাকবে? ইন্ডাস্ট্রির লোকজন কি সব বসে থাকবে? বসে থাকবে না। এখন তারা যদি একটা সিস্টেমের মধ্যে অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু সেটাই আলটিমেটলি কিন্তু কন্টিনিউ হতে থাকে। কোশ্চেনটা হলো বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট প্রবলেম হলো যে এই মানুষগুলা কোথায় এর সাথে টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করার মতন
জনসংখ্যা কিন্তু খুব একটা বেশি নাই, বিকজ তাদের সেই ব্যাকগ্রাউন্ড আর সেই এডুকেশন সেইগুলি কিন্তু পর্যাপ্ত নাই। আবার অন দ্য আদার হ্যান্ড সিস্টেম, আপনি যে আজকে যে আমি ভার্চুয়াল মিটিংও যে করি, অনেক কিছুই করি, দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু এখন পর্যন্ত এইসব ইকুইপমেন্ট গুলিও সেইভাবে এফোর্ডেবলও অনেকের জন্য না, এবং সেটাও কিন্তু আবার একটা বাস্তবতা। সো সবকিছু মিলে কিন্তু এট দ্য এন্ড যেটা হবে সেটা হলো যে বেশ কিছু চেঞ্জ অবভিয়াসলি উই উইল সি। আমরা যে বর্তমানে অবস্থা যদি বলি, বাংলাদেশ তো আল্লাহর রহমতে উই আর ব্লেসড ইন এ সেন্স যে বাংলাদেশে ওই পরিমাণ ক্যাজুয়ালিটি, মানে যেটা অন্যান্য বিশ্বে আমরা দেখেছি যেভাবে আমরা ঘোরাফেরা করি আর কি, সেখানে যা হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু বাংলাদেশে হচ্ছে না। ইট ক্যান বি এ ওয়েদার একটা রিজন হতে পারে, আমাদের বডি ইমিউনিটি একটা রিজন হতে পারে, ফুড হ্যাবিট একটা কারণ হতে পারে, এবং সে কারণে বাংলাদেশ ঠিক ওইভাবে ফেস করছে না। যে সবকিছু যে খুলে দেওয়া হলো, আমরা যদি খেয়াল করে দেখি যে, কারণ গার্মেন্টসটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে এর জন্য নিতে চাই যে এখানে শ্রমঘন একটা ইন্ডাস্ট্রি, লেবার ইন্টেন্সিভ, এবং 40 লক্ষ আমরা কিন্তু ওইভাবে কোনো ক্যাজুয়ালিটি বা কেউ এফেক্টেড ওই সেন্সে কিন্তু আমরা দেখছি না। তার মানেটা হলো যে বাংলাদেশে এটার প্রভাবটা একটু কমই, বাট এটাতে কোনো স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই। ভ্যাকসিন কিন্তু সবাইকে কিন্তু নিতে হবে, এর কোনো বিকল্প নাই। ইট ইজ এ প্রুভেন থিং। এখন দেখা যাচ্ছে আমেরিকায় অনলি 50.5% লোক ভ্যাকসিন দিয়েছে, 49.5% লোক ভোট দেয়নি। তাতে করেই আমেরিকায় যেভাবে হু হু করে বেড়ে যাচ্ছে, এটা আনবিলিভেবল এফেক্টেড। বাট আমেরিকাও কিন্তু, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আজকে জার্মানিও আমি দেখেছি যে ওরা লকডাউন দিচ্ছে কিন্তু লোকজন মানছে না, লোকজন ডেমনস্ট্রেশনে চলে যাচ্ছে। ইউকেতেও তাই, ফ্রান্সেও তাই। সো তার মানেটা হলো যে আলটিমেটলি ইকোনমি সবাইকে ওপেন করে দিতে হবে, এবং এই ওপেন করে দেওয়া গ্র্যাজুয়ালি। আর আমাদের দেশে আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে এই উদ্যোগগুলি সঠিকভাবে সঠিক উদ্যোগ নিয়েছেন, এবং এই যে এখন যে ডিসিশন নিয়ে সব ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে খুলে দেওয়া হলো, এবং তাতে করে ইকোনমি কিন্তু এখন আস্তে আস্তে মুভ করছে। এবং এটা আমি মনে করি যে আমাদের জন্য একটা বড় লেসন এই সেন্সে, এই ক্রাইসিসের জন্য যে ভয়টা বাঙালির মধ্যে ছিল যে আমরা কি আইটি উপরে বেস করতে পারবো, আমরা কি এগুলি চালাতে পারবো, আমরা কি কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা কি স্ট্যান্ড করতে পারবো। কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে যখন কথা হচ্ছে তখন কিন্তু আমরা সবাই কিন্তু ভীত হচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই পিরিয়ডটা আমাকে কিন্তু সে সুযোগটা করে দিয়েছে, এবং আমি দেখছি যে আমরা এটাকে মোটামুটি ব্যবহার করতে পারছি, এবং এখন নিডটা ওপেন হয়ে গেল যে ফর দ্য ফিউচার ইট ইজ নেসেসারি যে আমাদের এডুকেশন সিস্টেমে এটার উপর এখন চরম বিপর্যয় হয়েছে। অর্থনীতির চাকা ঘুরছে বটে, কিন্তু শিক্ষার চাকা তো আর স্থবির হয়েছে গত বছরের মার্চে, এখন পর্যন্ত চলবার কোনো। ইউ আর 100% কারেক্ট। জি হ্যাঁ, সেই জায়গায় সেটা তো ধরেন আমরা কেউই চাই না যে আমাদের বাচ্চাদের তো এফেক্টেড হোক, এটাও কিন্তু একটা ব্যাপার। বাট আমি আপনার সাথে একদম একমত। আমি আমার কিছু স্কুল, আমার গ্রামেও স্কুল আছে, আমি যখন ওদের সাথে কথা বলি আমি দেখি যে ঢাকা শহরে ইংলিশ স্কুল বলেন এবং গভর্নমেন্ট স্কুলগুলি বলেন, এখানে যেভাবে ওরা ইন্টারনেট ব্যবহার করতে পারছে, গ্রামে কিন্তু মেজরিটির স্মার্টফোন নাই। না থাকাতে স্কুলগুলি হয়তো স্টার্ট করেছে, বাট ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু ওরা এনাফ পাচ্ছে না, এবং সেখানে একটা বিরাট ক্রাইসিস সৃষ্টি কিন্তু হয়ে গেছে, এবং এটা এখন আমাদেরকে অ্যাড্রেস করতেও হবে কিভাবে। শহরেই অনেকের স্মার্টফোন নাই, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের নেই। একজন শিক্ষকই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন। আমি আসছি আপনার কাছে। মিস্টার মামুন রশিদ, আপনি যেখানে শেষ করেছিলেন এবং যে চ্যালেঞ্জের কথা বলছিলেন যে বাংলাদেশ 2026 সালে বাংলাদেশের যে উত্তরণ ঘটবে, এবং সেই উত্তরণ সামনে রেখে যে চ্যালেঞ্জ, এবং করোনার শিক্ষা নিয়ে যে চ্যালেঞ্জ, করোনা উত্তর পরিস্থিতি, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ওই জায়গায় যারা ছিলেন প্রফেশনালদের মধ্যে অনেকেরই, যেহেতু তারা শুধু যে বাংলাদেশি বংশোদ্ভূত তা নয়,
তারা কিন্তু অনেকে বাংলাদেশে পড়াশোনা করেছেন, তারপর উচ্চশিক্ষা নিতে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকুরিতে রত রয়েছেন। সুতরাং তাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশে ভ্যাকসিনেশন রেট এত কম কেন। তারপরে দ্বিতীয় কনসার্ন হচ্ছে, তারা যেটা আমি জানতাম না, তারা বলেছেন অনেকে নাকি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু 1 মাসের বেশি হয়ে গেছে, এখনো তারা ভ্যাকসিন নেওয়ার জন্য ইনভাইটেশন পাচ্ছেন না হসপিটালগুলো থেকে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ওভারঅল ইকোনমির ক্ষেত্রে ওরা বললেন যে হাউ ইজ দ্য জব চেঞ্জিং, কি পরিমাণ লোক ওয়ার্কিং ফ্রম হোম করছিল, এখন যেহেতু ওপেন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা কি অফিসে আসছে কিনা। আমার উত্তর ছিল রেগুলেটেড ব্যাংকিং, টেলিকম, এগুলা তো মোটামুটি তারা অফিসে আসছে, প্রাইভেট সেক্টর তো মোটামুটি আসছেই। দ্বিতীয় তাদের একটা কনসার্ন ছিল বাংলাদেশের ব্যবসাগুলো যেহেতু মোস্টলি ফ্যামিলি ওন বিজনেস গুলা, তারা কি, তাদের ভবিষ্যৎ কি, তারা বড় হচ্ছে, তারা তাদের আকার আয়তন ব্যবসা বড় হচ্ছে, কিন্তু হাউ আর দে গোয়িং টু অ্যাডজাস্ট উইথ দ্য নিউ নর্মাল, যেখানে টেকনোলজি উইল প্লে এ রোল, যেখানে চিফ অপারেটিং অফিসার সিও তারা ফ্যামিলির বাইরের থেকে আসবে, কর্পোরেট গভর্নেন্সকে ইমপ্রুভ করতে হবে, সেটা তাদের একটা কনসার্ন। হাউ ইজ দ্য ফ্যামিলি বিজনেসেস আর ট্রান্সফর্মিং। আর থার্ড তাদের একটা কনসার্ন হচ্ছে যে বাংলাদেশে তো বাংলাদেশে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্টিভিটি চলছে, বাংলাদেশের বাজার সম্প্রসারণ হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এবং কয়েক সপ্তাহ আগে তাদের কেউ কেউ ছিলেন মিস্টার সালমান রহমান এবং এসিসি চেয়ারম্যান, যে রোড শো করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের প্রধান শহরগুলোতে, সেখানে তারা জিজ্ঞাসা করেছেন যে এগুলা থেকে কি বেনিফিট বাংলাদেশ পেতে পারে, এবং বাংলাদেশের যে একটা ইমেজ রয়েছে বাইরে এখনো হচ্ছে, যেহেতু প্রচুর প্রজেক্ট হচ্ছে, দিজ আর মোস্টলি গভর্নমেন্ট প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এগুলোর ক্ষেত্রে দুর্নীতির গন্ধ এখনো রয়ে গেছে। তারা বলছে যে তাদের আমেরিকান কাউন্টার পার্টরা, কলিগরা প্রায় প্রশ্ন করছেন এই প্রজেক্টগুলো যেহেতু কোনো বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক কিংবা কোনো দাতা সংস্থা কর্তৃক গভর্নেন্স পার্টটা দেখা হচ্ছে না, হাউ ইজ দিস প্রজেক্টস আর গোয়িং টু ইল রেজাল্ট, এবং এই প্রজেক্টের যে কস্ট ওভাররান হচ্ছে বড় বড় প্রকল্পগুলোতে এবং সময়ের ওভাররান হচ্ছে, সেগুলা আকাঙ্ক্ষিত ফল দিতে পারবে কিনা, এবং আমাদের শিল্পপতিদেরকে, উদ্যোক্তাদেরকে আকাঙ্ক্ষিত ফল আনতে পারবে কিনা তাদের জন্য। থার্ড যেটা তারা বলছে যে ক্যাপাসিটির উপরে পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, পলিটিক্যাল লিডার, সরকারি কর্মকর্তা, এমনকি বেসরকারি খাতের উপরে যে টেকনোলজির কারণে হোক এবং নতুন নিউ নরমালের কারণে হোক, পিপলকে রিটেন করার জন্য হোক, এই ক্ষেত্রে এবং আন্তর্জাতিক বিশ্বে যে বাজারগুলোর যে পরিবর্তন হচ্ছে, নতুন ব্যবসার যে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, সেই ক্ষেত্রে ক্যাপাসিটির উপর যে প্রেসার পড়ছে, সেই প্রেসারটা সরকার, রাজনৈতিক দল, ব্যক্তিখাত, এমনকি প্রফেশনালরা, স্থানীয় প্রফেশনালরা, হাউ আর দে গোয়িং টু কোপ উইথ। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি, এবং তাদের আরেকটা কনসার্ন হচ্ছে যে, যেটা তারা পত্র পত্রিকায় দেখে, এখানে আমি শেষ করতে চাই, যেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বিভিন্ন স্টেটে আজকে গতকাল থেকে নিউ ইয়র্কে স্কুলগুলো খুলে গিয়েছে, 1 সপ্তাহ আগে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ডের স্কুল খুলেছে, আর প্রায় 2 সপ্তাহ আগে অ্যালাবামা, অ্যাটলান্টার স্কুলগুলো খুলেছে। সো স্কুলগুলো খুলে যাচ্ছে। তারা আরেকটা চিন্তা করছে, আমাদের নন রেসিডেন্ট প্রফেশনাল বাংলাদেশিরা, যে এই যে 15 মাসের লস হলো, বিশেষ করে তাদের দুইটা কনসার্ন, একটা হচ্ছে লসটা কিভাবে কভার করবে, আরেকটা কনসার্ন হচ্ছে আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে লেখাপড়ার মান নিয়ে তাদের একটা কনসার্ন রয়েছে, এবং শিক্ষকদের কমিটমেন্ট নিয়ে 2-1 জন আমাকে একটু কনসার্ন প্রকাশ করেছেন। তো নেট আমি যেটা বলতে পারছি, যেটা আমরা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন, সেই ক্ষেত্রে কস্ট ওভাররান, দুর্নীতি, প্রকল্পের দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরের সক্ষমতা বৃদ্ধি, ফ্যামিলি বিজনেস গুলো, যেহেতু আমাদের বেশিরভাগ ব্যবসা ব্যক্তি মালিকানাধীন ব্যবসা এবং ফ্যামিলি ওন ব্যবসা, সেগুলা কিভাবে ট্রান্সফর্ম করবে, তৃতীয় প্রজন্ম কিভাবে ব্যবসায় ঢুকছে। আমাকে এটা খুব সুন্দর ইন্ট্রিগিং প্রশ্ন করেছেন যে ঠিক আছে, প্রথম প্রজন্মের উদ্যোক্তারা, তারা না হয় দুর্নীতি করতে হয়েছে, সরকারের সাথে একটা আপোষ করতে হয়েছে, এখন
তাদের সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ব্রিটেন থেকে, অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফেরত গিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে, তারাও কি দুর্নীতি করছে কিনা, তারা কিভাবে প্রকল্প পাচ্ছে, তারা কিভাবে মানিয়ে নিচ্ছে বাংলাদেশের মতো অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতার সাথে। তো সেগুলার আমি যদি আরো সময় পাই কথা বলবো হয়তো, এবং আপনাদের নিজেদের কাছেও এগুলোর অনেকগুলোর প্রশ্নের উত্তর রয়েছে। বিশেষ করে জনাব জিল্লুর রহমান, যেহেতু আপনি প্রতিদিনই কিছু না কিছু রাজনৈতিক নেতা কিংবা অর্থনীতিবিদ কিংবা বিশ্লেষকদের সাথে যোগাযোগ করছেন। ধন্যবাদ। জি, আসছি আবার আপনার কাছে মিস্টার পারভেজ। এবং মনে হয় শেষের যে প্রশ্নটা, যেটির কথা তিনি বলছিলেন, সেটির উত্তর আপনি সবচেয়ে ভালো দিতে পারবেন। কোনটা বলেন? না, যেটি বলছিলেন যে প্রথম প্রজন্মকে হয়তো কম্প্রোমাইজ করতে হয়েছে করাপশনের সঙ্গে, সরকারের সঙ্গে, কিন্তু বিদেশ থেকে, পশ্চিম থেকে উচ্চশিক্ষা নিয়ে এসে যারা এখন ব্যবসা করছেন, দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম, তারা কিভাবে কোপ আপ করছে এসবের পরিস্থিতির সঙ্গে? হ্যাঁ, আমি একটা একটা করে আসলে অ্যাড্রেস করতে চাই। সেটা হলো যে, প্রথমে হলো যে যারা বিদেশে থাকে তারা এনআরবি, তারা ভেরি মাচ কনসার্ন বাংলাদেশ সম্বন্ধে, কিন্তু যখন বলা হয় যে আপনারা একটু আসেন, তখন কিন্তু তারা আসতে চায় না। এবং তারা তখন বলে যে না, বাংলাদেশের এই কারাপশন, বাংলাদেশের অমুক, বাংলাদেশের তমুক। আরে তোমাকে তো আইসা এগুলি অ্যাড্রেস করতে হবে, তখনই না জিনিসগুলি ইমপ্রুভমেন্ট হয়। দেখেন, আমাদের জন্য কিন্তু এটা সয়ে গেছে, বাট অন দ্য আদার হ্যান্ড যেহেতু দেশ আগাচ্ছে, এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি দ্য জেনারেশন হুইচ আর কামিং, তারা কিন্তু চায় যে সবকিছু একটা ট্রান্সপারেন্ট হোক এবং ক্লিয়ার। এটা একটা জিনিস তাদের এসব আননেসেসারি হ্যাসেলের মধ্যে পড়তে না হয়। কিন্তু আনফরচুনেটলি যে জিনিসটা হয়ে গেছে, যেটা নিয়ে সবাই ওইভাবে আমরা খুব বেশি জোর দেই না, যে কোনো দেশে যদি সত্যিকারের আমরা দেশকে উন্নতি করতে চাই, আমাকে কিন্তু প্রথমে যে জায়গাটা অ্যাড্রেস করতে হবে সেটা হলো এডুকেশন। এডুকেশন মানুষকে সেলফ রেসপেক্ট ডেভেলপ করে দেয়, এডুকেশন মানুষকে কনফিডেন্স বানিয়ে দেয়, এডুকেশন মানুষকে কম্পিটিটিভ করে দেয়। এবং মানুষের মধ্যে যখন সেলফ রেসপেক্টটা ডেভেলপ করে, কম্পিটেন্সি ডেভেলপ করে, তখন কিন্তু সে আর অন্য পন্থা বা অন্য কোনো কিছু কিন্তু সে তখন নিতে পারে না, যায় না। আজকে এই এডুকেশনের কারণে দেখা যাচ্ছে যে, দেখেন একটা দেশকে, বাংলাদেশ অলরেডি লোয়ার মিডল ইনকামে চলে গেছে, মিডল ইনকামে যাচ্ছে। সো এভরিবডি কনসিডার আস অ্যাজ এ ম্যাচিউরড একটা নেশন। সে ম্যাচিউরড নেশনের যে জিনিসগুলি দরকার, সেটা হলো স্ট্রং ব্যুরোক্রেসি। এডুকেশনের পরে স্ট্রং ব্যুরোক্রেসি ইজ ভেরি নেসেসিটি। সেখানে চলে আসে হলো জুডিশিয়ারি, ইম্পার্শিয়াল। তারপরে এই যে আজকে আমাদের ইনস্টিটিউশন যেগুলি রয়ে গেছে অন্যান্য সব, প্রত্যেকটা ইনস্টিটিউশন, এখন আমি যেহেতু সে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারছি না, সেহেতু হয়ে যাচ্ছে কি এই জায়গা, এই ইনস্টিটিউশনগুলি আসলে ওইভাবে পারফর্ম করতে পারছে না। এবং আমি আপনি খেয়াল করেন, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু রিসেন্টলি, বেশ গত 8-9 মাস ধরে কিন্তু উনি বলছে যে এখন থেকে যতগুলা প্রজেক্ট দেওয়া হচ্ছে, দিস প্রজেক্ট হ্যাজ টু বি কমপ্লিটেড অন টাইমলি, এবং উনি বারবার বলছে কারাপশন হ্যাজ টু বি স্টপ অন ইট, এবং উনি কারাপশনে জিরো টলারেন্স দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ইনস্টিটিউশনগুলি বা যেসব ইনস্টিটিউশনের আন্ডারে এসব জবগুলি হচ্ছে, তাদের কিন্তু সেই ধরনের মনিটরিং জিনিসগুলি কিন্তু হচ্ছে না। এবং সে কারণেই প্রত্যেকে কিন্তু ছেড়ে ছেড়ে কেমন জানি চলছে, এবং প্রত্যেকে বলছে যে এটা প্রাইম মিনিস্টারের ডাইরেকশন, প্রাইম মিনিস্টার, মানে ওরা নিজেরা ওন করছে না। ওয়াই দে আর নট ওনিং? বিকজ দে আর নট কম্পিটেন্ট। এটা আমার কাছে মনে হয়। তার সেলফ রেসপেক্ট থাকলে ওনাকে তো রেসপন্সিবিলিটি দেওয়াই হয়েছে, সেই ডিপার্টমেন্টকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, তাহলে তারা দে শুড হ্যাভ ফিল দ্যাট আমাকে একটা রেসপন্সিবিলিটি দিচ্ছে এবং আমি আই হ্যাভ টু বি ডেলিভারি। কিন্তু সেই জিনিসটা কিন্তু হচ্ছে না বিকজ অফ ইট। এখন আমাদের জেনারেশন যখন আসছে, তখন আমরা বলে দিচ্ছি দিস ইজ দ্য ওয়ে, ইউ হ্যাভ টু বি অ্যাকসেপ্ট ইট। কারণ এখানে এইভাবে যদি করতে হয় তো এইভাবে চলতে হবে। এবং যে কারণে আজকে আমরা মিডল ইনকামে যাওয়ার পথে, সেই জায়গায়ও আজকে বাংলাদেশের 9% আর 10% আর 11% ব্যাংক ইন্টারেস্ট রেট দিয়েও
কোম্পানি প্রফিট করছে। আজকে যদি সবাই কম্পিটেন্ট হতো তাহলে কিন্তু বাংলাদেশের ইন্টারেস্ট রেট 2-3% দিলেও ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু বি কম্পিটেন্ট, এবং সবাই এই রেশিওতে প্রফিটেবিলিটিতে যেতে পারতো না কিন্তু, এবং বিকজ উইকনেসেস আর দেয়ার এবং পিপল আর টেকিং দ্য অ্যাডভান্টেজ দ্যাট। আমাদের প্রথম প্রজন্ম আর সেকেন্ড প্রজন্ম ডিফারেন্সটা হলো, সেকেন্ড প্রজন্ম তারা অনেক ফাঁক ফোকর কিন্তু বাইর করতে পারে, বিকজ দে আর মোর শার্প, ওরা মোর, বিকজ দে আর ভেরি ফোকাস অন দেয়ার জব। আমরা কিন্তু এটা ছিলাম না, এবং সে কারণে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে যদি এগুলি আমরা এখন থেকে স্টপ না করি তাহলে দেখা যাবে যে গভর্নমেন্টের পলিসির ফাঁক দিয়েই ও কিন্তু ওকেও বিক্রি করে দিচ্ছে, দেশকেও কিন্তু ফাঁকে দিয়ে বিক্রি করে দিচ্ছে। হোয়াই ব্যুরোক্রেসি উই নিড, দ্য বিজনেস পিপল অলওয়েজ নিড ইট, বিকজ দে নিড টু বি প্রোটেক্টেড, যাতে তাদের দ্বারা কোনো কোনো মিসকন্ডাক্ট না হয়। অথচ তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু পাচ্ছে না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রেন্ডের মতন করে কিন্তু আমরা সবাই সবার সাথে কিন্তু চলছি। ইয়েস, আমরা ফ্রেন্ড থাকতে পারি, বাট আমরা একজন আরেকজনকে অ্যাকাউন্টেবল, ওই জায়গাটা কিন্তু হচ্ছে না। এই জায়গাটা কিন্তু ডেভেলপ করতে হবে। আর এটার জন্য আমি তো মনে করি যে আজকে আমাকে কালকে একজন প্রশ্ন করলো যে কোরিয়া এত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে গেল আর বাংলাদেশে হতে পারছে না, বা বাংলাদেশ হচ্ছে না, বাংলাদেশ ওইভাবে চিন্তা করতে পারে না স্যামসাং, হ্যান্ডার মতন কোম্পানির সাথে। আমি বললাম যে কোরিয়া সবসময় জাপানকে নিয়ে নিছিল, যে জাপান এত উপরে উঠে গেছে, এবং অথচ জাপানের কালচার আমাদের থেকে উইক, এবং আমরা জাপানকে আমাদের আন্ডারমাইন করতেই হবে, ওদেরকে ডিফিট দিতে হবে। ওদের কৃষক পর্যন্ত পাগল হয়ে গেছে তার ছেলেকে খায়া না খায়া ইউনিভার্সিটিতে, টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউটে পাঠাইতে, এবং তাদের ইনস্টিটিউশন গুলো, এডুকেশন ইনস্টিটিউশন ছিল সবচেয়ে বেশি স্ট্রং এবং কোয়ালিটি প্রোডাক্ট দিত। এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন তারা যখনই ইন্ডাস্ট্রিতে আসতে পারছে, সুযোগ পাইছে, বিকজ জাপানিজরা যখন 80-তে এই স্টিল মিলের সারপ্লাস হয়ে গেল, ওরা কিন্তু তখন অনেক ইন্ডাস্ট্রি ওরা দেউলিয়া হয়ে গেছিল, তারা শিফট করছিল এই কোরিয়াতে, এবং সেগুলি এই কোরিয়ানরা এগুলি কিন্তু পুরা বেনিফিটটা নিয়ে নিছে। এবং নট অনলি দ্যাট, তারা সাথে সাথে যেহেতু তাদের সেই এডুকেশন, তারা কিন্তু এর জন্য সেই রিসার্চের কথা বলেন, রিসার্চও তারা ইনভেস্টমেন্ট করছে, গভর্নমেন্টের কথা বলেন, গভর্নমেন্টও কিন্তু ওই ধরনের পলিসি সাপোর্ট দিয়েছে, বিকজ পলিসি সাপোর্ট ইজ নেসেসারি। আজকে বাংলাদেশে আমি যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, বন্ড কাস্টমস, ঢাকা বন্ড কাস্টমস, যেখানে দেখা যাচ্ছে যে আগে যে কোনো একটা জিনিস ইউপি চাইলে সেগুলি 1 দিন বা 1.5 দিনের মধ্যে হয়ে যেত, সেটা এখন 5 দিন থেকে 7 দিন, দিবেন 14-15 দিনও লাগে যে কোনো একটা কারেকশন নিতে গেলে। অথচ যেখানে 1.5 দিনেরটা 6 ঘন্টা হওয়ার কথা বা 5 ঘন্টা হওয়ার কথা, সেটা যদি এখন 14 দিন হয়ে যায়, তাহলে হাউ ইন্ডাস্ট্রি উইল কম্পিট উইথ ইট, এবং কম্পিটিটিভ হবে কেন? আমি জাস্ট একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করলাম। আজও যদি এখন আমাকে চিন্তা করতে হয় ঢাকা থেকে গাজীপুর যাইতে, আমি পদ্মা ব্রিজ শুরু হওয়ার আগের থেকে কিন্তু গাজীপুর টঙ্গীর রাস্তা হয়ে গেছিল, রাস্তায় কাজে হাত দেওয়া হইলো, পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে, অথচ ঢাকা গাজীপুর, টঙ্গী গাজীপুর যাইতে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা লাগতেছে, মাঝে মাঝে 5 ঘন্টা লাগতেছে। এখন এই যে জিনিসগুলি কোথায়, এই আজকে 3 ঘন্টায় চায়নাতে দেখা যাচ্ছে যে 10 বছর পরে ওরা এই 3 ঘন্টায় চলে যাচ্ছে 1500 কিলোমিটার ডিস্টেন্সে। টুডে টাইম ইজ এ মানি। জি, মিস্টার মামুন রশিদ। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আমাকে এই প্রশ্নটি এসেছে যারা সিনিয়র প্রফেশনাল, সে ডক্টর, ইঞ্জিনিয়ার্স, MBS ফ্রম ভেরি গুড ইউনিভার্সিটিস, তারা কিন্তু বলছে আনলাইক ইন্ডিয়া, আনলাইক শ্রীলঙ্কা, তাদেরকে কিন্তু বাংলাদেশে কখনো ডাকা হয় না রাইট কাইন্ড অফ ফোরামে, হাউ দে ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট প্রসেস অফ দ্য কান্ট্রি। এবং আমি একটু বিনীতভাবে দ্বিমত পোষণ করতে চাই জনাব পারভেজ আলম চৌধুরীর সাথে, যে তাদের কিন্তু অনেকেরই বাবা মারা বাংলাদেশে রয়েছেন, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে গিয়ে রিটায়ার করে বাংলাদেশে অবস্থান করছেন, সো তাদের সাথে বাংলাদেশের যোগাযোগও রয়েছে।
সো দিস ইজ নট ট্রু, দে ডু নট ওয়ান্ট টু গো ব্যাক। এবং অনেকে বলছেন বাংলাদেশে তারা প্রতিষ্ঠানও করতে চান। এইটার আলোকে আমি আরেকটি কথা বলতে চাই, যে তারা বলছেন যারা টেকনোলজির সাথে জড়িত প্রফেশনাল রয়েছেন, যে বাংলাদেশের রেগুলেটরি গাইডলাইন গুলো এখনো পরিষ্কার নয়, সরকারি দিক নির্দেশনাগুলো এখনো পরিষ্কার নয়, যার ফলে কোনো কোম্পানি ইনকর্পোরেট করা, কোনো কোম্পানি ক্লোজ করা, কিংবা বাংলাদেশি কোম্পানির উদ্যোক্তারা যদি বিদেশ থেকে বড় করতে চান, কিংবা এমনকি উল্টো তারা যদি বাংলাদেশি কোম্পানি যদি বিদেশে তাদের অফিস কিংবা কার্যালয় কিংবা শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করতে চান কিংবা কেনা বেচা করতে চান, সে বাংলাদেশে একজন উদ্যোক্তা মালয়েশিয়া একটা প্রতিষ্ঠান কিনবেন, বাংলাদেশে একজন উদ্যোক্তা কম্বোডিয়াতে যে একটি কৃষি জমি কিনবেন বিরাট, যাতে করে কৃষি কাজ করে কৃষি উৎপাদিত পণ্য আবার বাংলাদেশে কিছুটা ফেরত আনা যায়। এগুলোর ক্ষেত্রে কিন্তু এখনো এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, এক্সটার্নাল কমার্শিয়াল ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু এখনো পরিষ্কার হয়নি। বাংলাদেশ বড় হচ্ছে, এই কারণে আমরা বলছি ক্যাপাসিটির উপরে প্রেসার পড়ছে। যেভাবে দেশ দ্রুত এগুচ্ছে, রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কথা জনাব পারভেজ আলম চৌধুরী বলেছেন, উনি যেভাবে আশা করছেন, সেই ক্ষেত্রে বাংলা একটি কথা আছে, আমি গাই কি আমার সারিন্দা বাজাই কি। তো যারা সারিন্দা বাজাচ্ছে, যারা ইনস্ট্রুমেন্ট রান করছে, আর যে গান গাচ্ছে, এই গান এবং গানের ইনস্ট্রুমেন্টের সাথে কিছুটা ছন্দপতন হচ্ছে। এই ছন্দপতনটি গুছাতে গেলে কিংবা অ্যাভয়েড করতে গেলে আমাদের একটা সংস্কারের প্রয়োজন হবে। আইন কানুন, প্রচলিত আইনগুলো সংস্কারের প্রয়োজন হবে। কিভাবে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লো টু এন্ড ফ্রো প্রবাহিত হতে পারে, কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ শিক্ষিত প্রফেশনাল গিয়ে বাংলাদেশে সহজে একটি প্রতিষ্ঠান করতে পারে, সে কিভাবে ইন্টারন্যাশনাল বরোইং করতে পারে, সে কিভাবে প্রাইভেট ইকুইটি রেজ করতে পারে, কিংবা সে কিভাবে ফ্যামিলি ওন বিজনেসে গিয়ে ফ্যামিলি ওন বিজনেসকে ট্রান্সফর্ম করতে পারে। আমাদের এখানে আপনারা জানেন বেশ কিছু গার্মেন্টস শিল্প রয়েছে, তেমনটি বেশ কিছু এফএমসিজি কোম্পানি রয়েছে, যাদের কিন্তু এক্সপোর্ট $500 মিলিয়ন প্রায় $1 বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। এমনকি লোকাল যারা এফএমসিজি কোম্পানি রয়েছে, তাদের অনেকেরই কিন্তু মানে বাৎসরিক বিক্রি $1 বিলিয়ন উপরে, 10, 15, 20 হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। এই সমস্ত কোম্পানিগুলোর ভবিষ্যৎ কি, এবং এই সমস্ত কোম্পানি যাতে আরো বেশি কিছু করতে পারে, তারা যাতে ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে চলে যেতে পারে, তারা যাতে বিদেশে যে প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, এগুলোর ক্ষেত্রে আমাদের আইনগুলা কিন্তু এখনো ঢেলে সাজানো হচ্ছে না। আমাদের ফরেন এক্সচেঞ্জ ম্যানুয়াল এখনো কিন্তু আইনগুলো অনেক পুরনো দিনের, যার কারণে পারভেজ ভাইয়ের মতো যারা উদ্যোক্তারা বিদেশে ইনভেস্ট করতে চান, বিদেশে প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে চান, সেগুলা কিন্তু কাজ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটি সত্য নয় যে তারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখছে না, তারা বাংলাদেশে যেতে চায় না, বাংলাদেশে হেল্প করতে চায় না। তারা অনেকেই কিন্তু মনে করছে বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের প্রতিষ্ঠানগুলো কারা কারা নতুন ভাবে আসছে, ভালো প্রতিষ্ঠান আসছে কিনা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আইন কানুনকে, পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর আইনগুলোকে কি ঢেলে সাজানো হবে কিনা, কিংবা ট্রানজাকশন কোম্পানিগুলো, অল্টারনেট ব্যাংকিং গুলো, ইন্টারনেট ব্যাংকিং, ওভারঅল রিটেল ব্যাংকিং, ওয়েলথ ম্যানেজমেন্ট আবার ঢেলে সাজানোর সম্ভাবনা রয়েছে কিনা, বাংলাদেশ ব্যাংক এই আইনগুলোকে আধুনিকীকরণ করার জন্য কি উদ্যোগ নিয়েছে, কিংবা কোনো ব্যবসা যদি ক্লোজ করতে হয় বাংলাদেশে, টাকা যদি ফেরত আনতে হয়, সেই ক্ষেত্রে আইনগুলো এখনো অত্যন্ত কঠিন কিংবা অস্পষ্ট, সেগুলো কিভাবে স্পষ্ট করা যায়। সো নেট আমি এই পর্যায়ে পারভেজের সাথে একমত, সক্ষমতা সরকারকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। কোনো দেশেই সরকার হচ্ছে জনগণের রিপ্রেজেন্ট করে, সাধারণ জনগণকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সরকারগুলো আসলে সরকারের থেকে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা, অবহেলিত জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে কতটুকু রিপ্রেজেন্ট করতে পারছে, কতটুকু সার্ভ করতে পারছে। আপনি জানেন এই টেকনোলজির যুগে বাংলাদেশে কোনো কিছু ঘটলে আপনার তৃতীয় মাত্রা বলুন, আর প্রথম আলো বলুন, ডেইলি স্টার বলুন, কিংবা অন্য কোনো পত্রিকা বলুন, ওয়েবিনার বলুন, সেটা কিন্তু সহজেই যুক্তরাষ্ট্রে চলে আসছে। আমাকে এই পর্যায়ের শেষের একটি কথা বলতে চাই। আমাকে 2008-9 সালে সরকারের একজন অত্যন্ত ভালো কর্মকর্তা ছিলেন, একটি ভালো প্রতিষ্ঠানে মানে মুখ্য উপদেষ্টা যিনি ছিলেন 2007 এবং 2008-এ, তার কার্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন একজন ম্যাজিস্ট্রেট,
পরবর্তীকালে একটু উপরে উঠেছিলেন, তিনি কানাডায় গিয়ে উচ্চশিক্ষা লাভ করে এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বাফেলোতে। তিনি আমাকে বলেছেন তাকে নাকি তার বন্ধুরা এখন এডিশনাল সেক্রেটারি, তাকে নাকি প্রায় যখন তার ব্যাচমেটরা কথাবার্তা বলেন তারা দুঃখ প্রকাশ করেন। তারা বলেন যে কিভাবে অহেতুক অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের ফলে তাদের নীতি নৈতিকতার বাইরে গিয়ে, তাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে, তাদের চিন্তা ভাবনার বাইরে গিয়ে তাদের অনুরোধে ঢেকে গেলতে হচ্ছে। যেহেতু জনাব পারভেজ আলম চৌধুরী সুন্দরভাবে বলেছেন যে সরকারি কর্মকর্তাদের আমাদের প্রয়োজন, কিন্তু সরকারি কর্মকর্তাদের আমাদের প্রয়োজন বলে তারা নিজেরা দুর্নীতিতে জড়িত হয়ে পড়বেন, তারা জনগণকে উপেক্ষা করবেন, জনস্বার্থ উপেক্ষা করবেন, তেমনটি যেমন আকাঙ্ক্ষিত নয়। সেই একইভাবে সব ভালো সরকারি কর্মকর্তারা যাতে ঠিকভাবে কাজ করতে পারেন, তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করা, একটি নীতি পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কিন্তু সরকারে থাকা রাজনৈতিক দলটির একটি দায়িত্ব। বই কি? ধন্যবাদ। জি, শাহরান আলম চৌধুরী পারভেজ, আমরা যদি এখন একটু বুঝতে চাই যে পরিস্থিতি এখন সামনের দিকে যা, এখন থেকে বাংলাদেশের কিন্তু আমরা সেই অর্থে এখন খুব একটা অর্থনীতি কিভাবে সাজানো হবে, সামনের দিকে কাজ করবে, তার জন্য চ্যালেঞ্জেস কি, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা মধ্যমেয়াদী পরিকল্পনা আমরা কিন্তু দেখতে পাই না। অনেক ক্ষেত্রে অ্যাডহক বেসিসে সমস্যার সমাধান করা হয়। সো কি করা উচিত বলে মনে হয়? আমরা যদি আপনাদের দিক থেকে বিবেচনা করতে চাই, ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব মিলিয়ে যদি বিবেচনা করতে চাই। দীর্ঘমেয়াদী কেন দেখতে পাচ্ছি না আমি জানি না, কারণ এটা তো এই সরকার তো 2000 না, আমরা দেখতে পাচ্ছি ধরেন মেগা প্রকল্প দেখতে পাচ্ছি, সেগুলো দীর্ঘমেয়াদী অনেকদিন থেকে হচ্ছে, সামনের দিকে হবে। এর বাইরে শুধু মেগা প্রকল্প দিয়ে তো অর্থনীতি নিশ্চয়ই চলবে না, না চলে কি জানি। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ইনফ্রাস্ট্রাকচারটা যখন ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু ইকোনমির চাকা এমনি ঘুরতে থাকে। আজকে যদি পদ্মা ব্রিজটা হয়ে যায়, আপনি দেখবেন যে সেই ওই পারের মানুষগুলা যখন ঢাকায় রেগুলার যাওয়া আসা করতে পারবে, এই যে কানেক্টিভিটি, তাতে গিয়ে দেখা যাচ্ছে যে অলমোস্ট লাইক 2% জিডিপি গ্রোথ কিন্তু হয়ে যায়। সো আজকে যখন আপনি দেখবেন যে মেট্রো রেল হয়ে যাচ্ছে, মানুষের যে মানুষের মুভমেন্টটা অনেক ফাস্টার হয়ে যাবে। মানুষের মুভমেন্টটা যখন ফাস্টার হয়ে যাবে এবং মানুষ যখন স্বস্তিতে অফিসে টাইমলি পৌঁছাতে পারবে, টাইমলি ফেরত আসতে পারবে, তখন দেখবেন যে ওর যে এফিসিয়েন্সি লেভেল, দ্যাট উইল অলসো ইনক্রিজ এ লট। তখন এখন যদি আমাকে 2টা লোক ইউজ করতে হয় মতিঝিল যাওয়া এবং এই গুলশানে আসা, তখন দেখা যাবে যে আমি একটা লোক দিয়েই কিন্তু সে কাজগুলি কিন্তু করতে পারছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলি কিন্তু হচ্ছে এবং এটা আমাকে কন্ট্রিবিউট করছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে গভর্নমেন্টের আর কি কি ধরনের পদক্ষেপ বা আমাদের কি কি এক্সপেকটেশন আছে। যেমন মামুন ভাই কিন্তু একটা সুন্দর কথা বলেছে যে এই যে বড় বড় কংগ্লোমারেট যেসব অর্গানাইজেশন গুলি হয়ে গেছে ফ্যামিলি ওন, তাদের এখন বাইরে ইনভেস্টমেন্ট করা এগুলি এখন অনেক ইজি করে দেওয়া উচিত, বাইরে থেকে ফান্ড আনা অমুক। বাংলাদেশ ব্যাংক কিন্তু রিসেন্টলি অনেকগুলা সার্কুলার জারি করেছে এবং তাতে গিয়ে আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংক এখন এনকারেজ করছে টু যারা বাইরে ইনভেস্টমেন্ট করতে চায় তাদের জন্য, এবং নাইসলি পলিসিও অ্যাডাপ্ট করে ফেলেছে কিন্তু। সো ওয়ার্কিং মেথড ইজ গোয়িং অন। আমি সেদিন বেজার সাথে মিটিং করেছিলাম ইন দ্য ক্যাপাসিটি অফ এফবিসিসিআই ডাইরেক্টর হিসাবে। আমি দেখলাম যে সেখানে আমরা সে বেজা এবং এফবিসিসিআই তারা একসাথে একটা পেপার রেডি করা হচ্ছে। সে পেপারে মোস্টলি ফোকাস হলো যে কিভাবে ইন্ডাস্ট্রিগুলির ক্যাপাসিটি বিল্ড আপ করা যায় এবং ইজ অফ ডুইং বিজনেসকে আরো ইজি করা যায়। প্রবলেমগুলি কোন জায়গায়, কোথায় কোথায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যেটা ডাইরেক্টলি এটা প্রাইম মিনিস্টারের ক্যাবিনেটে যাবে এবং প্রাইম মিনিস্টার ওখান থেকে কিন্তু আবার এই জিনিসগুলি অ্যাসেস করা হবে অন্যান্য সবাই স্টেক হোল্ডারদেরকে কিন্তু নিয়ে, যাতে করে আইডেন্টিফাই হয়ে যায়। এই জিনিসগুলি কিন্তু চলছে। সো আমি মনে করি যে এই জায়গাগুলি বোধহয় খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট আসলে বাংলাদেশে কেন জানি আমার মনে একটু সবকিছু ডিলে হয়, বাট এবার মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস একটু ফাস্টার হওয়ার চেষ্টা হচ্ছে। কোশ্চেনটা হলো আপনি যত পলিসি করেন আর না করেন, এক্সিকিউশনে যারা আছে তারা যদি পজিটিভ মাইন্ডসেটটা না হয় তাহলে কিন্তু কোনো কাজে কিন্তু আগাবে না। আমরা যেই গতিতে যেইভাবে আমরা যাচ্ছি প্রাইভেট সেক্টর, এখন তো প্রাইভেট সেক্টর 95% অফ দ্য এমপ্লয়মেন্ট
তারাই ক্রিয়েট করছে। আমি যা স্ট্যাটিস্টিক্সে যা বলে 78% প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমি এখন। সেখানে প্রাইভেট সেক্টরকে যদি আরো বুস্ট আপ করতে হয়, মানে ওদেরকে যদি আরো গ্রো করতে হয়, তাহলে পলিসিগুলির সাথে সাথে সেটা এক্সিকিউশন যারা করবে তাদেরও কিন্তু মাইন্ডসেট আপ এবং তাদেরও কিন্তু সে ধরনের অ্যাক্টিভনেস থাকতে হবে। যে কারণে আমি কিন্তু বারবার বলতেছি এডুকেশনের কোনো বিকল্প নাই, এবং সেটা যদি না হয় ইট উইল বি ভেরি স্যাড, এবং সেটা সেই জায়গাটা আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। আরেকটা যে জিনিস সেটা হলো আমাদের এমপ্লয়মেন্ট গুলি যাই হোক না কেন, এবং জব মার্কেটে যারা আসছে তারা কিন্তু যে জবগুলি বাজারে অ্যাভেলেবল তার সাথে দে আর নো মোর এডুকেশনের কোনো মিল নাই, এবং বাংলাদেশকে ইন্ডাস্ট্রির দিকে যেতে হচ্ছে। এবং বাংলাদেশের যদি আজকে খেয়াল করা হয়, ম্যানুফ্যাকচারিং ইজ গ্রোয়িং, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করছে এবং ইট ইজ এ ভেরি পজিটিভ সাইড। কিন্তু তাকে ক্যাটার করার জন্য যেই ইম্প্যারিমেন্ট গুলি দরকার, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন থিং ইজ নট ফাইন্যান্স, ইট ইজ এ হিউম্যান রিসোর্স। সেগুলি টেকনিক্যাল ইনস্টিটিউশন, ভোকেশন ইনস্টিটিউশনের সাথে এগুলি কোরিলেট যদি না করা হয় এবং সেখান থেকে যদি আমরা না বের করতে পারি এবং ওদেরও কোর্স কারিকুলাম গুলি যদি ওইভাবে না সাজানো হয়, তাহলে কিন্তু আমরা টেপ করা খুব ক্যাচ করা উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। আবার অন দ্য আদার হ্যান্ড এই ট্রানজিশন পিরিয়ড যে আমরা যে বাইরের থেকে প্রফেশনাল লোকগুলি আনছি, এগুলি নিয়ে যে ধরনের নেগেটিভ কথাবার্তা হচ্ছে এবং নেগেটিভ একটা ইম্পোজিশনের ব্যাপার চালানো হচ্ছে, সেটা হলে তো আপনি আরো বিপদে পড়বেন। কারণ এখন ইন্ডাস্ট্রি যাই করেন না কেন, সমস্ত ইন্ডাস্ট্রিগুলি 50, 100, 150 কোটি টাকা ইজ এ মিনিমাম ইনভেস্টমেন্ট, এবং সেখানে প্রতি মিনিট প্রতি আওয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টু ইউটিলাইজ ইট, অপটিমাম রেজাল্ট পাইতে গেলে। আর সেই যে প্রফেশনাল লোক যাদেরকে দিয়ে আমি চালাবো, তারা বাংলাদেশে তাদের সংখ্যা প্র্যাকটিক্যালি আসলে ওই সেন্সে আমার হিসাবে ইজ নেল, ইটস নট ইভেন এ 1%। এখন আমি যখন বাইরের থেকে আনি তখন আমাকে নানা ধরনের প্রশ্ন করা হয়, এগুলি নিয়ে যেইভাবে পত্র পত্রিকায় লেখা হয়, এগুলি আমার মনে হয় আমাদেরকে ওয়াচ করতে হবে। যে ইভেন জাপান বলেন এত ডেভেলপ কান্ট্রি, ফ্রান্স বলেন ডেভেলপ, চায়না বলেন, ওরাও বিদেশ থেকে কিন্তু সেই প্রফেশনাল লোকগুলি এনে তাদেরও কিন্তু অনেক ইনস্টিটিউশন তারা চালাচ্ছে। ইম্পর্টেন্ট হলো যাদেরকে আমরা আনছি তাদেরকে দিয়ে আমরা আমাদের লোকগুলাকে ডেভেলপ করতে পারছি কিনা। আমরা যখন লোক ডেভেলপই করছি ওদেরকে দিয়ে, সো ওই জায়গাগুলো নেগেটিভ হওয়া উচিত না। নাম্বার 2, বাংলাদেশে এখনো ব্যবসায়ী মানি হলো একটা লোয়ার কাস্ট পিপল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানি হলো সে আরো রক্ত চোষা। এই যে মানসিকতা, এই মানসিকতাগুলি কিন্তু ইউ হ্যাভ টু বি ব্রেক থ্রু। কারণ আজকে আমি যখন এই যে আমি বলতেছিলাম না শুরুতে যে কালকে আমরা একটা সেমিনার করেছিলাম বিসিআর থেকে, এবং ডক্টর মিনায়ত সেন খুব সুন্দর করে বঙ্গবন্ধুর আদর্শর ইয়াটা নিয়ে আসছিল। উনি যে মিক্সড ইকোনমি বলেছিল, সেই মিক্সড ইকোনমির মধ্যে কথা ছিল যে একটা অংশ ছিল ন্যাশনালাইজ করা, একটা ছিল সমবায়, আর একটা ছিল প্রাইভেট। ইভেন প্রাইভেট সেক্টরে উনি ইনভেস্টমেন্টের সময় উনি বলেছিল যে যেমন 1972 সালে ম্যাক্সিমাম লিমিট ছিল 25 লক্ষ টাকা, যেটা বাংলাদেশি টাকা এখনকার সময় 3 কোটি রুপিস ইনভেস্টমেন্ট, এবং 1974 সালে উনি সেটা করেছিল হলো 3 কোটি টাকা, যেটা এখনকার হিসাবে 140 কোটি টাকা। এই যে ওনার যে সিলিং গুলি দেওয়া আপনি খেয়াল করেন, এখানে কিন্তু উনি ওই সোশ্যালিজম বলেন না, সব ন্যাশনালাইজ হয়ে যায়, সব নো, প্রাইভেট সেক্টর এনকারেজমেন্ট করার জন্য কিন্তু এগুলি বলেছিল। অথচ আমাদের এই সোশ্যালিজমের কমেন্ট করতে করতে এমন এক জায়গায় চলে গেছে যে ব্যবসায়ী মানে হলো চোর, ইন্ডাস্ট্রিয়াল মানে হলো রক্ত চোষা। দিস হ্যাজ টু বি ব্রেক থ্রু। তাহলে হয় কি শেষ করতে হবে। তখন আপনি দেখবেন এই যে আপনার আজকে ব্যুরোক্রেসি, এদের অ্যাটিটিউড গুলি কিন্তু উইল বি ডিফারেন্ট। কারণ ইট হ্যাজ টু বি ড্রিভেন বাই দ্য ইন্ডাস্ট্রি, বাই দ্য বিজনেস পিপল, বাই দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিটস। এই জায়গাটা আমি মনে করি ইস এ বিগ গ্যাপ, এবং যে কারণে সবাই কিন্তু এদেরকে সন্দেহ করে। আজকে দেখেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা দুর্ঘটনা যদি ঘটে, সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে পাগল করে দেয়, এবং তাতে গিয়ে কি লাভ হয়, কার লাভ হয় আমি জানি না,
বাট বিদেশিরা কিন্তু ভয় পায়, কাস্টমাররা কিন্তু তখন মনে করে ও এখানে তো বোধহয় খুব ইয়া করতেছে। এই যে অ্যাটিটিউড, এগুলি আমি মনে করি যে আমাদের মিডিয়া থেকে আরম্ভ করে, আমাদের এই পলিসি মেকার থেকে আরম্ভ করে সবাইকে কিন্তু এই জায়গাগুলি এখন অ্যাড্রেস করার সময় আছে। ধন্যবাদ। At the end, I must say, education, education, and education Mr. will Mamun Rashid. give us a sustainable economy. আমরা একটু শেষের দিকে চলে এসেছি। জি, আমি তো আর জনাব পারভেজ আলম চৌধুরীর সাথে কোথাও দ্বিমত পোষণ করব না। উনি যেহেতু শিক্ষার উপরে জোর দিয়েছেন, উদ্যোক্তা গুণাবলী দক্ষতা উন্নয়নের উপরে জোর দিয়েছেন, সরকারি এবং বেসরকারি খাতের সহযোগিতার উপর জোর দিয়েছেন। আমি যেটা মনে করি, আমি এখনো আই সাস্টেইন যে রেগুলেটরি রিফর্ম, আইনগুলোকে আধুনিক করা এবং তরুণ উদ্যোক্তা উদ্যমী জনগোষ্ঠীকে কাজ করার সুযোগ করে দেওয়া। আমাকে একটি বাচ্চা মেয়ে বলবো না, বিকজ শি হ্যাজ বিন ইন দ্য প্রফেশন ফর লাস্ট 10-11 ইয়ার্স। সে 2 বছর বয়সে সে আমাকে বলল, চলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সো বর্ন ইন বাংলাদেশ এন্ড রেজড ইন ইউএস। সে আমাকে 2টা প্রশ্ন করেছে। একটা প্রশ্ন করেছে যে মেয়েদের জন্য বাংলাদেশে কাজ করা কতটুকু সুযোগ, এবং বাংলাদেশে নারীরা মানে উচ্চতর পর্যায়ে কাজ সুযোগ পাচ্ছে কিনা। আমরা বলেছি সরকার একটা ভালো কাজ করেছে, প্রায় 30% মন্ত্রণালয়গুলোতে কর্মকর্তারা হচ্ছেন নারী, এবং প্রাইভেট সেক্টরের ব্যাপারে প্রশ্ন করেছে। আমাদের কাছে যদিও ফিগার ছিল না, আমরা বলেছি মাল্টি ন্যাশনালে অনেক বেশি নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে, বাংলাদেশের স্থানীয় প্রাইভেট সেক্টরে আস্তে আস্তে নারী কর্মকর্তা বাড়ছে। এটি ব্যাপারে তার একটা উৎসাহ ছিল। আরেকটি সে প্রশ্ন করেছিল, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে আমি জানতে পাচ্ছি, যদিও আমি বাংলাদেশ ভিজিট করিনি, একবার শুধু গিয়েছিলাম, যে এভরিথিং মানে বাক্স স্টপস উইথ অনারেবল প্রাইম মিনিস্টার, উনি ছাড়া নাকি কেউ কোনো ডিসিশন দিতে পারে না। এটা আমি মনে করি না, যদিও আমি ওনাকে বলেছি যে এটা সত্য নয়, তাহলে মন্ত্রণালয়ের সচিবরা কি করছেন, মন্ত্রীরা কি করছেন। বাট উনি বলেছেন যে দেয়ার ইজ এ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইমপ্রেশন যে বাংলাদেশ মানে ইজ এট দ্য টোটালি এট দ্য ডিকটেশন অফ অনারেবল প্রাইম মিনিস্টার। তো সেটা মামুন ভাই, এই জায়গাটায় কিন্তু আমি তখন বলেছিলাম মামুন ভাই যে প্রত্যেকে ওনার দিকে কিন্তু ঠেলে দেয়, উনি কিন্তু লোক না না, আমি কনক্লুশনে আসি পারভেজ ভাই, আপনার সব তো আমি দ্বিমত করছি না। তো আমি যেটা বলছি, আর শিক্ষার যে গুণাগুণ, আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু তারপরে আরেকটা বলছে যে যেভাবে বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটির টেকনোলজি রিলেটেড ডিপার্টমেন্ট গুলো কিংবা ডক্টরদের তারা দেখতে পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইজিলি, স্পেশালি প্রকৌশলীরা, তেমনটি কিন্তু তারা অন্যান্য খাত থেকে ছাত্রছাত্রীদেরকে পাচ্ছে না, যে ভালো জায়গায় জবের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত হতে পারছে। তো তারা মনে করছে যে, একজন আমাকে প্রশ্ন করেছিল যে আমরা কিভাবে আরো 10টা বুয়েটের মতো প্রতিষ্ঠান করতে পারি, আমরা কিভাবে অত্যন্ত ডিমান্ড বাইরে, এগুলাকে কিভাবে জোর দিতে পারি, কিংবা আমরা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো সরকার থেকে আরো সুযোগ সুবিধা নিতে পারি। আরেকটি ব্যাপারে ওরা খুব গর্ববোধ করেছে, 2-1 চিকিৎসক, যে 4 জন বাংলাদেশি চিকিৎসক তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে সরকারের সাথে কাজ করে কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্না এই সমস্ত ভ্যাকসিন নিতে পেরেছে বাংলাদেশে। আরো কিভাবে নেওয়া যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে একযোগে কাজ করতে পারে। সর্বশেষ যে বিষয়টিতে অনেকে উষ্মা প্রকাশ করেছেন, যারা নাকি H1B ভিসা কিংবা ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছেন, এখন গ্রিন কার্ড নিয়ে কাজ করছেন, তারা এখনো বলছেন নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এই কনসুলেট গুলোতে, লস এঞ্জেলিস, এগুলাতে কিন্তু তারা ভিসা সার্ভিস, পাসপোর্ট রিনুয়াল সার্ভিস এখনো কিন্তু যে সমস্ত প্রশ্ন সম্মুখীন হন তারা অনেকে মনে করছেন এগুলা তাদের জন্য হেনস্থার কারণ হচ্ছে, তাদের জন্য এম্বারাসমেন্ট, তাদের জন্য অস্বস্তির কারণ হচ্ছে। এটাকে আরো কিভাবে আধুনিক করা যায়, বিশেষ করে পাসপোর্ট ইস্যুয়েন্স, পাসপোর্ট রিনুয়াল, এবং এমনকি যারা গ্রিন কার্ড রয়েছেন তাদের পাসপোর্ট রিনুয়াল, যারা H1B ভিসা নিয়ে কাজ করছেন বিশেষ করে প্রযুক্তি খাতে, তাদেরকে কিভাবে কাজ করা যায়। এবং আরেকজন জোর দিয়েছেন যে সরকারি কর্মকর্তাদেরকে আগের মতো বেশি বেশি করে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এনে প্রশিক্ষণ দেওয়া যায়। এগুলোর আলোকে ওভারঅল কনসার্ন হচ্ছে শিক্ষা, ওভারঅল কনসার্ন হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নতকরণ, প্রযুক্তির আরো বিকাশ,
এবং আইনগুলোকে ঢেলে সাজানো এবং ব্যবসার পরিবেশকে উন্নত করা। ধন্যবাদ। মিস্টার খুব সুন্দর। চৌধুরী আর কিছু যোগ করবেন, যে 30 সেকেন্ডসে যদি কিছু যোগ করবার থাকে? না, আমি মনে করি যে যেটা খুব সুন্দর কনক্লুশন উনি বলেছে মামুন ভাই তো আপনার সুন্দর বলে। আসলে বাংলাদেশে কিন্তু অপরচুনিটি ইজ এ লট। বাংলাদেশের মানুষ খুব পজিটিভ মাইন্ডসেটার। বাংলাদেশে ইটস এ রেজিলিয়েন্ট নেশন, এবং হোয়াট উই নিড ইজ এ প্রপার একটা, এটাকে কি বলবো, একটা হেলদি এনভায়রনমেন্ট আমাদের এখানে কিন্তু এখন থাকাটা মাস্ট। পলিটিক্যালি ইট ইজ এ স্টেবল গভর্নমেন্ট, দ্যাট ইজ অলসো এ পজিটিভ সাইড ফর লট অফ কাস্টমার্স। ইভেন আমরা আউটসাইডে যখন দেখি মানুষ এখানে ইনভেস্টমেন্ট করতে চায়, ইনভেস্টমেন্ট করছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এখানে যদি আমাদের সবাইকে ভালো থাকতে হয়, আমাদের সব এমপ্লয়মেন্ট যাতে আমরা ফুল ইউটিলাইজ করতে পারি, আমরা যদি পভার্টি লেভেল জিরোতে আনতে চাই, আমার মনে হয় যে আমাদের এখন সবচেয়ে ফার্স্ট কাজ হয়ে যাবে এডুকেশনের দিকে অ্যাড্রেস করা। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মামুন রশিদ এবং মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। দর্শক, করোনাকাল সংকটগুলো কি এবং ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জেসগুলো কি, বাংলাদেশ উন্নয়নশীল প্রক্রিয়া দেশের প্রক্রিয়া উত্তীর্ণ হবার পথে রয়েছে, সেক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ, অনেক রকমের ইতিবাচক দিক ওনারা যেমন তুলে ধরবার চেষ্টা করেছেন, সংকটগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন। আমাদের সংস্কারের দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে, আইন কানুনে অনেক পরিবর্তন আনতে হবে, অর্থনৈতিক আর্থিক খাতের ব্যাপক সংস্কার দরকার। দুজনেই জোর দিয়েছেন শিক্ষার উপরে। শিক্ষা প্রায় বাংলাদেশে বিপর্যস্ত, শিক্ষার মান নিম্নগামী, কোভিড পরিস্থিতিটাকে অনেক সংকটজনক অবস্থায় ফেলে দিয়েছে, এবং এই সংকট কিভাবে কাটিয়ে ওঠা যাবে শিক্ষা খাতে সেটির দিকে মনোযোগ দেওয়া দরকার। শিক্ষার গুণগত মান উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে, এবং জব মার্কেটের সঙ্গে আমাদের এডুকেশনটা কি কতটা খাপ খাচ্ছে সেটি বিবেচনা করে আসলে আমাদের এডুকেশন পলিসিটাও ঠিকঠাক করা দরকার। স্ট্রং ব্যুরোক্রেসির কথা বলেছেন, ইম্পার্শিয়াল জুডিশিয়ারির কথা বলেছেন, ইনস্টিটিউশনগুলো গড়বার কথা বলেছেন, যেগুলো আসলে গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয় এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে, যে কারণে এনভায়রনমেন্টের একটা হেলদি এনভায়রনমেন্টের কথা যখন আসে তখন এই বিষয়গুলো সঙ্গে সঙ্গে আসে। স্বচ্ছতা, জবাবদিহিতার প্রশ্ন, এটা দুর্নীতি মুক্ত বা দুর্নীতি নিয়ন্ত্রিত সমাজ যেন আমরা তৈরি করতে পারি। সো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের করতে হবে, সকল ক্ষেত্রে একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা দরকার, আর্থিক ক্ষেত্রে তো বটেই, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা। আমাদের দেশে অধিকাংশ কাজই হয় অ্যাডহক বেসিসে, এর বাইরে আসলে আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে, এবং বৃত্তের বাইরেও যে অনেক কিছু আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোর দিকে নজর দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।